দেখো স্যার, আমরা সরল দোলকের ব্যবহারে পড়ছিলাম হচ্ছে গতদিন সরল দোলকের ব্যবহারে গতদিন আমরা অভিকর্ষ ত্বরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা পড়ছিলাম। আজকে আমরা কি দেখবো বলতো স্যার? পাহাড়ের উচ্চতা নির্ণয়, নাকি? পাহাড়ের উচ্চতা নির্ণয় একটু লিখো স্যার। 2 নম্বর দিয়ে লিখো স্যার, পাহাড়ের উচ্চতা নির্ণয়। স্যার আমরা চ্যাপ্টার 6 এর একটু সাহায্য নিব এখানে। আমরা চ্যাপ্টার 6 এর মধ্যে এইচ উচ্চতায় পৃথিবী থেকে ধরো স্যার, এই যে পৃথিবী, এই ধরো স্যার আমাদের পৃথিবী থেকে এইচ উচ্চতায় একটা পাহাড় আছে, ঠিক আছে? পাহাড়ের উচ্চতাটা এইচ উচ্চতায় জি এর মান যদি তোমার স্যার জি প্রাইম হয়, তাহলে তোমাদের কি সূত্রটা মনে আছে? জি প্রাইমের সূত্রটা কি ছিল? জি এর মাধ্যমে জি প্রাইম যদি বের করতে চাই, জি প্রাইম ইকুয়াল টু ছিল কি ছিল বলো? এটা ছিল হচ্ছে তোমার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, ছিল না? ছিল কি না? এটাই ছিল। এইখান থেকে তুমি কি বলতে পারো? জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার বলতে পারো স্যার। এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়। খেয়াল করে দেখো স্যার, পাহাড়ের উচ্চতায় যদি আমরা এখান থেকে এইচ বের করে নিই তাহলে উচ্চতাটা পেয়ে যাব না স্যার? পাবো কি না? তাহলে এর জন্য আমাকে একটু ঘুরাই নিতে হবে স্যার, জি প্রাইম জি ডিভাইডেড বাই জি প্রাইম করে নিতে হবে। এবার উপর নিচ করে দিলে স্যার আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার পাবো। পরের লাইনে 1 প্লাস এইচ বাই আর, 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার পাবো। সুতরাং আমরা এখানে কি পাচ্ছি? রুট ওভার জি ডিভাইডেড বাই জি প্রাইম ইকুয়াল টু 1 প্লাস এইচ বাই আর। এইচ ইকুয়াল টু তাহলে কি পাওয়া যায়? একেবারে আমি ডিরেক্ট করে ফেলি এখন স্যার। এইচ ইকুয়াল টু পাওয়া যায় 1 না রুট ওভার জি বাই জি প্রাইম মাইনাস 1 ইন্টু আর। এটা আমরা পেয়ে যাব, বুঝছো? এইটাকে তোমরা অ্যাজ এ ফর্মুলা মনে রাখতে পারো। এটাকে স্যার আমরা আরেকভাবে লিখতে পারি। আমরা জি বাই জি প্রাইম একটু আগে গত ক্লাসে কি দেখছিলাম? জি বাই জি প্রাইম ইকুয়াল টু টি1 বাই টি2 স্কোয়ার। এটা করতে পারি না স্যার? উল্টা ছিল না স্যার সম্পর্ক? উল্টা ব্যস্তানুপাতিক ছিল, দেখছো? ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল। এই সম্পর্কটাকে আমরা নিয়ে আসবো, গত ক্লাসের এই সম্পর্কটাকে আমরা নিয়ে আসবো। তাহলে আমাদের উপরে কি হবে? উপরে হবে হচ্ছে তোমার পৃথিবী থেকে উপরের দিকে যেটা টি, তাহলে টি প্রাইম, উপরেরটাকে আমরা প্রাইম দিয়ে বলতেছি, ডিভাইডেড বাই টি মাইনাস 1, সরি রুট তো চলে যাবে স্যার, রুট জি বাই জি আর মানই তো ছিল এটা। এটার জন্য জাস্ট থাকবে কি টি প্রাইম ডিভাইডেড বাই টি মাইনাস 1 ইন্টু আর। এইটাকেও তোমরা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো স্যার। এই দুইটা ফর্মুলা তোমরা মনে রাখবা।
ঠিক আছে, টি প্রাইম হলো উপরের দিকে পর্যায়কাল। তাহলে আমরা কোন একটা দোলক নিব, দোলকের পর্যায়কাল একবার নিচে মাপবো, আরেকবার উপরে মাপবো। সো নিচেরটা নিচে বসাবো, উপরেরটা উপরে বসাবো। ঠিক আছে স্যার, উচ্চতা বের হয়ে যাবে। নিচেরটা নিচে বসাবো, উপরেরটা উপরে বসাবো, এটাই মনে রাখবো শর্টকাট সূত্র। নিচেরটা নিচে, পর্যায়কাল নিচেরটা নিচে বসে, উপরেরটা উপরে বসে, নিচেরটা নিচে বসবে, উপরেরটা উপরে বসবে, -1 × r করে দিবা, তাহলে পাহাড়ের উচ্চতা বের হয়ে যাবে। এবারে স্যার গভীর কোনো জায়গার জন্য যদি আপনারা চিন্তা করেন, এটা পাহাড়ের উচ্চতার জন্য ছিল, এখানে আমরা 2/1 বলি, 2/2। গভীর কোনো জায়গার জন্য স্যার জি প্রাইম আমরা কিভাবে শিখছিলাম মনে আছে? 1/h / r × g, এমন শিখছিলাম না স্যার? আপনাদের যদি মনে থাকে আর কি, মনে আছে? তো জি প্রাইম / g = হয় 1 - h/r। তাহলে এখান থেকে আমরা h যদি বের করি তাহলে কি পাওয়া যায়? 1 - g প্রাইম / g × r আসে। এটা একটা ফর্মুলা, কিন্তু আসল ফর্মুলাটা হচ্ছে h = 1 - t / t প্রাইম হোল স্কোয়ার, 1 - t / t হোল স্কোয়ার × r। মনে থাকবে স্যার? গভীরতার ক্ষেত্রে দেখছো নিচে কোনটা বসে? গভীরতার ক্ষেত্রে নিচে কোনটা বসছে? নিচেরটা বসছে, রাইট? হ্যাঁ, দেখছো নিচে মানে গভীরেরটা বসছে, ভূপৃষ্ঠেরটাকে আমরা টি বলতেছি। বুঝছো নাকি বুঝো নাই? সবাই বুঝতে পারছো? তাহলে এখানে চূড়ারটাকে আমরা টি প্রাইম বলতেছিলাম, আর এই কন্ডিশনে আমরা কোনটাকে টি প্রাইম বলতেছি? খনির গভীরেরটাকে টি প্রাইম বলতেছি। দেখো খনিটা নিচে থাকে না, তাই দেখো ওই কন্ডিশনটা নিচে, ভূপৃষ্ঠেরটা উপরে। ঠিক আছে, তো যে কোনো জায়গায় নিচেরটা নিচে থাকে, এটা মনে রাখবা। খনির জন্য নিচে হইলো একেবারে খনির গভীরতারটা নিচে, আর পাহাড়ের জন্য তোমার নিচে হলো ভূপৃষ্ঠেরটা। এইগুলো একটা মনে রাখবা। এবার কারণ আসছে এখন স্যার। তাহলে উচ্চতা, পাহাড়ের উচ্চতা, খনির গভীরতা আমরা বের করে ফেলতে পারবো সহজ সূত্রগুলোর মাধ্যমে। ঠিক আছে, এবার আসো সময় গণনা। সময় গণনার জন্য আমরা একটা যন্ত্র ইউজ করি যার নাম হচ্ছে সেকেন্ড দোলক। একটা দোলক ইউজ করি যার নাম হচ্ছে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলকটা কি স্যার? সেকেন্ড দোলক হচ্ছে 1 সেকেন্ডে একবার টিক করে। 1 সেকেন্ডে একবার টিক করে মানে একটা দিকে দেখো সবাই, আমার এই কলমটার দিকে তাকাও। ঠিক আছে, তো এটা 1 সেকেন্ডে একবার রাইট সাইডে গেল, আবার লেফট সাইডে চলে গেল 1 সেকেন্ডে। তো 1 + 1 পর্যায়কাল কত হইল? 2। তাহলে সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? 2। তার সংজ্ঞা লিখবা হচ্ছে যেই সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। বুঝতে পারছো? তো তোমরা সেকেন্ড দোলক দিয়ে লিখে ফেলো, যে সরল দোলকের দোলনকাল পর্যায়কাল, দোলনকাল বলো পর্যায়কাল 2 সেকেন্ড। ঠিক আছে, আবার অনেক সময় এভাবে বলতে পারো যেই সরল দোলক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে 1 সেকেন্ড সময় নেয় তাকে সেকেন্ড দোলক বলে। বুঝতে পারছো? এভাবে বলা যায়, কিন্তু পর্যায়কাল বললে বলতে হবে কি 2 সেকেন্ড। পর্যায়কাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। যেই সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। তো 3 নাম্বার আমরা
সময় নির্ণয়ের জন্য স্যার, সময় নির্ণয়ে আমরা কি করতেছি, সেকেন্ড দোলক ব্যবহার করি। এখানে সেকেন্ড দোলক নামে কিছু একটা থাকে, সেকেন্ড দোলক। এটা কেমন জিনিস? এটার পর্যায়কাল হচ্ছে তোমার 2 সেকেন্ড। আচ্ছা, তাহলে 1 সেকেন্ডে কি করে একবার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, তাহলে 1 সেকেন্ডে একবার টিক করে, এটাকে আমরা বলি। সো ঘড়িকে কিন্তু সে কন্টিনিউয়াসলি একবার ডান থেকে বামে গেলে একবার লাথি দে, বাম থেকে ডানে গেলে আরেকবার একটা কিক দে, সেকেন্ডের কাটাকে। তো সেকেন্ডের কাটা এটার কারণে টিক 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 করে ঘুরে ঘুরে 60 সেকেন্ড 1 মিনিট করে, এভাবে চলমান থাকে। এখন খেয়াল করে দেখো স্যার, একদিনে কয় সেকেন্ড তোমরা জানো স্যার? একদিনে কয় সেকেন্ড? কার আগে কে বলতে পারবো বলো? ভেরি গুড, 86,400 সেকেন্ড। তো এটা হচ্ছে 86,400 সেকেন্ড। শোনো, আমার দোলকটার পর্যায়কাল কিসের উপর নির্ভর করে আমরা একটু বলি তো। পর্যায়কাল ইকুয়াল টু কি? টুয়াইস পাই √L/g, রাইট বাচ্চারা? বুঝছো পর্যায়কাল কিসের উপর নির্ভর করে? তাইলে স্যার এলটা ক্যাপিটাল এল লিখো, আমরা ক্যাপিটাল এল দিয়ে শিখছি। তো এল এবং জি এর উপর নির্ভর করতেছে পর্যায়কাল। তার মানে দোলকের দৈর্ঘ্য কম বেশি করলে আমরা কি পাবো? পর্যায়কাল ভিন্ন ভিন্ন পাবো। আর কি চেঞ্জ করলে পর্যায়কাল ভিন্ন পাবো? অভিকর্ষ ত্বরণটা চেঞ্জ করলে। তার মানে পৃথিবীর বিভিন্ন অবস্থানে এই পর্যায়কালের মানে এটার পর্যায়কালটা চেঞ্জ হয়ে যাবে। পাহাড়ের উপরে নিয়ে যাবা, দেখবো ঘড়ি স্লো চলতেছে, যদি সেই ঘড়িটা দোলক সরল দোলক দিয়ে তৈরি ঘড়ি হয়। বুঝতে পারছো? তো সরল দোলক বা সেকেন্ড দোলক যদি তোমার পাহাড়ের উঁচুতে নিয়ে যাওয়া হয়, সেটা আর সেকেন্ড দোলক থাকে না, মানে সেটা তার পর্যায়কাল থেকে ভিন্ন পর্যায়কালে চলতে থাকে। এর কারণে সে দ্রুত অথবা ধীরে সময় দিবে। সে কি আসলে দ্রুত দিবে নাকি ধীরে দিবে সেটা আমরা দেখবো। কেমন স্যার? তো এবার আসো, জি কমলে বা বাড়লে এই টি চেঞ্জ হলো, আরেকটা কি এল চেঞ্জ হলে। এল এর ঘটনাটা কখন ঘটে জানো? এটা সবচেয়ে বেশি এনকাউন্টার করা হয় এবং প্রশ্নগুলোতেও আসে। আগেরকার দিনে সেকেন্ড দোলকের যে ঘড়িগুলো ছিল সেগুলো দেখা যেত শীতকালে সময় পরিবর্তন হয়ে যাচ্ছে, গরমকালেও সময় পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে তোমার শীতকাল থেকে যদি হঠাৎ গরমকাল চলে আসলে সময়টা, দিনের সময়টা ঠিকঠাক দিচ্ছে না, গরমকাল থেকে হঠাৎ শীতকাল চলে আসছে সময়টা ঠিকঠাক দিচ্ছে না। ওইটা ঠিক করার জন্য, ফিক্স করার জন্য এখানে সিজন ভিত্তিক কি করতে হয়? সিজন ভিত্তিক একটু দৈর্ঘ্য কম বেশি করতে হয়। কেন বলো তো? গরমের দিনে ওই দোলকটার দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, শীতের দিনে দোলকটার দৈর্ঘ্য কমে যাচ্ছে। তো তোমাকে কি করতে হবে? ওই নব ঘুরিয়ে এটার দৈর্ঘ্যটাকে একটু বাড়াই দিতে হবে, সুতাটাকে একটু বাড়াই দিতে হবে, যেন এটা সবসময় কোথায় থাকে? সবসময় একই লেভেলে থাকে। ঠিক আছে? ওটা লেভেল থেকে তোমাকে বুঝতে হবে। লেভেল থেকে একটু উপরে উঠে গেছে, তোমাকে একটু নবটা ঘুরে বাড়াই দিতে হবে। লেভেল থেকে একটু বেশি নিচে নেমে গেছে, একটু ঘুরাই উপরে তুলে দিতে হবে। ঠিক আছে? এখন আমরা দেখব এই এল যদি আমাদের স্যার বড় হয়ে যায়, অর্থাৎ গরমের দিনে এল বড় হলে টি কি হবে? বাড়বে না কমবে? এল বাড়লে টি বাড়বে, এল বাড়লে টি বাড়বে। আচ্ছা, পর্যায়কাল বেড়ে যাওয়ার মানে কি? পর্যায়কাল বেড়ে যাওয়া মানে এটা স্লো হয়ে যাওয়া, রাইট? বেশিক্ষণ সময় লাগতেছে তাকে ফেরত আসতে, তো স্লো হয়ে গেছে। সো ঘড়ি যদি স্লো হয়ে যায়, তুমি কি সময় হারাবা নাকি সময় লাভ করবা? সময় হারাবা বাবা। তুমি ভাবতেছো পরীক্ষার তো আরো 10 মিনিট সময় বাকি আছে, কিন্তু স্যার বলতেছে অনলি 10 সেকেন্ডস। কেন? তাই কিরে আমি কোথায় হারাই ফেলছি? অথবা অনলি 1 মিনিট বাকি আছে, তাই তুমি কয় মিনিট হারাই ফেলছো? 9 মিনিট হারাই ফেলছো জীবন থেকে, রাইট? কেন হারাই ফেলছো? ঘড়ি তোমাকে ভুল সময় দেখাইছে, সেজন্য হারাই ফেলছো। এটাকেই বলে সময় হারাই ফেলা। সময় আমি ভাবতেছি এখনো 2:50, কিন্তু আসলে হয়ে গেছে 3টা। আমার ঘড়ি দেখাচ্ছে কি 2:50, কিন্তু আমার সময় হয়ে গেছে কত? 3টা। তার মানে 10 মিনিট সময় আমি হারাই ফেললাম না জীবন থেকে? ওই সেন্সে বলে আর কি। হ্যাঁ, আমি ভাবতেছি এখনো 3টা বাজে নাই, ঠিক আছে? সো এখনো 3টা বাজে নাই, তার মানে কুমার স্যারের ফিজিক্স কোচিং এখনো শুরু হয় নাই, কিন্তু আসলে শুরু হয়ে গেছে 3টায়। বুঝছো?
এইটাকে বলে তাহলে সময় হারাই ফেলা। তাহলে আমরা সবসময় মনে রাখবো পর্যায়কাল যদি বেড়ে যায় সময় হারায়, পর্যায়কাল বেড়ে গেলে কি হয়, সময় হারায়। আর পর্যায়কাল কমে গেলে, অর্থাৎ শীতের দিনে যখন দৈর্ঘ্যটা ছোট হয়ে যায়, শীতের দিনে দৈর্ঘ্য যখন ছোট হয়ে যায় সময় পর্যায়কালটাও কমে আসে, তাই দ্রুত চলে। ঠিক আছে, দ্রুত চললে সময় লাভ করবা তুমি। দেখবা যে এখন কয়টা বাজছে, অনেকে ইচ্ছা করে কিন্তু ঘড়ির টাইম বাড়ায় রাখে 2-4-5 মিনিট। ঠিক আছে, তো তুমি এরকম একটা ঘড়ি যদি দেখো ত্রুটিপূর্ণ ঘড়ি, যে হচ্ছে 1 ঘন্টায় আগায় যায়, ধর 1 ঘন্টা 3 মিনিট, বা পুরো দিনে মিলে 10 মিনিট সময় আগায় ফেলে, তার মানে প্রতিদিনে তুমি কয় মিনিট করে সময় লাভ করতেছো, 10 মিনিট করে সময় লাভ করতেছো। মানে তুমি 10 মিনিট সময় এক্সট্রা পাচ্ছ। তুমি তো ভাবছো আল্লাহ আমি তো ভাবছি 3টা বেজে গেছে, আসলে 3টা বাজেনি, বাজছে কত 2:50, তাহলে তুমি 10 মিনিট সময় লাভ করছো না। তুমি এখন ঘড়িটাকে আবার পিছন দিকে করে নিয়ে সুন্দর মতো সেট করে বলবা যে এখন 2:50, বুঝছো? ওই সেন্সে বলে আর কি, কথাটা আসলে একেবারে অ্যাকচুয়ালি ফর রিয়েল সত্যি না। ঠিক আছে, কিন্তু জিনিসটার ফিলিংসটা এরকম, এই জন্য প্রশ্নগুলোতে এই শব্দগুলো ইউজ করে, তাই বলতেছি, নাইলে বলতাম না স্যার আপনাদেরকে। তাহলে একটা হচ্ছে সময় হারানো, একটা হচ্ছে সময় লাভ করা। যদি স্লো চলে সময় হারাবো, আর ফাস্ট চললে সময় লাভ করবো, বুঝতে পারছো? তো এই হলো আমাদের মোটামুটি বিষয়। তো এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো যদি n সেকেন্ড সময় হারায় বা লাভ করে তখন কি ঘটনা ঘটে। আসো স্যার আমরা একটু পরের স্লাইডে চলে যাই। ধরো আমার দিনে হচ্ছে 86,400 সেকেন্ড, কিন্তু সময় যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমার এখান থেকে n সেকেন্ড পরিমাণ সময় হারাই ফেললাম। ধরো এমন হতে পারে না, n সেকেন্ড সময় হারালাম, তাহলে এখানে এটা মাইনাস হয়ে যাবে। আর n সেকেন্ড সময় লাভ করলে আমাদের কি হবে, 86,400 প্লাস n, এটা পাবো, এক্সট্রা লাভ করে ফেলছি। ঠিক আছে, তো এটা কখন কি হয় একটু বুঝাই দিই। দেখো একদিনে সেকেন্ডগুলো এতটা টিক করার কথা, ঠিক মানে কি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার কথা, বুঝছো আমার কথা? একদিনে একটা সেকেন্ডগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার কথা হচ্ছে 86,400 বার, তার অর্ধেক করলে তুমি এতবার দোল দিবার কথা। ঠিক আছে, 43,200 বার হচ্ছে দোল দিবে, এক দুলে 2টা টিক, একবার টিক টিক, সো 86,400 টিক দেওয়ার কথা, কিন্তু সে টিক দিচ্ছে ধরো তার থেকে n সংখ্যক কম। ঠিক আছে, তাহলে দিনে যদি n সেকেন্ড সময় হারায় তাহলে এতটা কম দুল দিবে না স্যার। সো কম দুল দিলে n সেকেন্ড কম দোল দিলে সে সময় হারাই ফেললো না, আস্তে আস্তে সে সময় হারাই ফেললো, বা স্লো চললো তার 86,400। তো এটা হচ্ছে তোমার সময় হারানোর ক্ষেত্রে 86,400 মাইনাস n করবো, আর সময় লাভ করার ক্ষেত্রে করবো 86,400 প্লাস n। বুঝতে পারছো? তো হ্যাঁ, আমরা হচ্ছে কি যখন সেকেন্ড দুলক দিয়ে ঘড়ি বানাই, ওই ঘড়িটার যখন দৈর্ঘ্য বেড়ে যায় তখন কিন্তু এটা স্লো চলা শুরু করে, তখন ঘড়িটা সবসময় স্লো টাইম দিবে। একেবারে রিয়েলি তো তুমি হারাই ফেলতে পারবে না, সময় তো বহমান একটা জিনিস। সময়টা হারাচ্ছি মানে হচ্ছে কি আমরা আমাদের আলসেমির কারণে বা এর কারণে ঘড়িও দেখতেছি স্লো, আমরা ঘড়ি দেখে সব কাজ করি না, তো ঘড়ি দেখতেছি স্লো, তাহলে তো আমি সময় হারাই ফেলবো। অফিসে যাওয়ার কথা 8টায় ঢোকার কথা, আমি ঢুকতেছি আর 4:10, কারণ আমি ওইভাবে ঘড়ি সেট করে আসছি, বুঝছো? তো এই সেন্সে হারাই ফেলার কথা বলতেছে, বারবার তো বুঝাইলাম এটা। তো দেখো স্যার, তাহলে 86,400 সেকেন্ডে দোল দিচ্ছে কত স্যার? দেখো স্যার, মানে টিক করতেছে কয়বার? এতবার। 1 সেকেন্ডে টিক করতেছে কয়বার? ডিভাইডেড বাই n 400, এরকম কিছু একটা আমরা পাচ্ছি। তার মানে 1 সেকেন্ডে তার কম টিক করতেছে। ঠিক আছে স্যার, তো এভাবে না লিখে আমরা আসলে জিনিসটাকে যখন ইয়াতে পর্যায়কালের ভিত্তিতে লিখবো তখন দেখো স্যার কি করতেছি। আমরা বলতেছি 86,400 মাইনাস n, মানে
আমার যে ত্রুটিপূর্ণ দোলক আছে তার জন্য 8400 n মানে হচ্ছে আসলে 86400 সেকেন্ড, রাইট? আর একটা টিক মানে তাহলে কত স্যার? একটা টিক মানে হচ্ছে তাহলে একটা তাহলে এটার সাথে যদি আমরা তার পর্যায়কাল গুণ করে দিই, এটার সাথে তাহলে আমরা পর্যায়কাল, তাহলে পর্যায়কালের জন্য পর্যায়কাল মানে দুইটা টিক বা টি সংখ্যক টিক, তাহলে এটার জন্য আমার সরি এটা আমরা মাইনাস কোন জায়গায় আমি আগের লাইনে কি করছি? হ্যাঁ নিচেই তো হবে, ঠিক আছে। তো একটা টিকের জন্য আমরা দিনে, তাহলে এটার জন্য আমার কি আসবে স্যার? দেখো 86400 তো ডিভাইডেড বাই 86400 মাইনাস n ইন্টু টি। তো সেকেন্ড দোলকের জন্য এই টি এর মানটা 2। তাহলে নতুন করে আমরা যে পর্যায়কালটা পাবো, দৈর্ঘ্য বেড়ে যাওয়ার কারণে পর্যায়কালটা পাওয়া গেল কত? দেখো স্যার এটা কি বাড়ছে না কমলো? বাড়ছে। দেখো হর কিন্তু ছোট, লবের চেয়ে যদি হর ছোট হয় বাংলা সেটা বড়, তাহলে বড় একটা সংখ্যা যদি আগের পর্যায়কালের সাথে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি? ত্রুটিপূর্ণ মানে পরিবর্তিত পর্যায়কালটা পাচ্ছি। এই পরিবর্তিত পর্যায়কাল আমাকে বোঝাচ্ছে হইল যে সময় হারালে পর্যায়কাল, ঠিক আছে? তো এখান থেকে অনেক সময় পর্যায়কাল চেঞ্জ দিয়ে বলে দিতে পারে, তোমাদেরকে বলতে পারে যে দৈর্ঘ্য বেড়ে যাওয়ার কারণে আগে পর্যায়কাল 2 সেকেন্ড ছিল, এখন 2 এত সেকেন্ড হয়ে গেল, কত সেকেন্ড সময় হারাবে? তখন তোমার থেকে n বের করতে হবে। আবার অনেক সময় বলে যে দিনে 5 সেকেন্ড সময় হারাই, তাহলে দোলকটা পর্যায়কাল এত হলে বর্তমানে পর্যায়কাল কত, ঠিক আছে? সো এইভাবে তোমাকে আসতে পারে। সেকেন্ড দোলক বলে দিলে তুমি এখানে টি এর মান সরাসরি 2 বসাই দিবা। সেকেন্ড দোলক বলে 2 বসাই দিবা, দিনে কত সেকেন্ড সময় হারাচ্ছে সেটা বসাই দিবা, বসাই দেওয়ার পর নতুন করে যে পর্যায়কাল আসবে সেটা তুমি এখানে লিখে ফেলবা। ধরো 2.01 এরকম কিছু একটা আসবে, সেটা বসাই। প্রথম লাইনটার বাংলাটা হচ্ছে কি 86400 মাইনাস n সংখ্যক টিক দিলে 86400 সেকেন্ড হয়। তাহলে একটা টিক দিলে কত সেকেন্ড হয় লিখছি, তাহলে টি সেকেন্ডে হ্যাঁ একবার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া মানে একটা টিক। সো 86400 মাইনাস n সংখ্যক টিক দিয়ে বা অর্ধদোলন বলতে পারো টিক শব্দটাকে, অর্ধদোলন, ঠিক আছে? টি সংখ্যক অর্ধদোলন মানে আমরা আসলে যেহেতু সেকেন্ড দোলক, এই সেকেন্ড দোলকটা দুইটার জন্য মানে টি সংখ্যকটা মিলাই তো আমরা এক একটা সেকেন্ড বলি বা এক একটা পর্যায়ে বলি। এটা সেকেন্ড দোলকের জন্যই তোমরা অঙ্কটা করে ফেলতে পারবা। এটা হচ্ছে তোমার সময় হারালে, দৈর্ঘ্য বৃদ্ধিতে সময় হারালে। এটাতে লিখো স্যার, এটা লিখবা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে সময় হারালে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে সময় হারালে। একইভাবে তোমরা দৈর্ঘ্য হ্রাস পেয়ে সময় লাভ করলে নিচে প্লাস দিবা। সুতার দৈর্ঘ্য অর্থাৎ আমাদের কার্যকর দৈর্ঘ্য কার? সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য যে এলটা ছিল সেই এলটা, সরল দোলকের যে কার্যকর দৈর্ঘ্য এল ছিল সেটা যদি হারায়, ধরো এটা আমরা একটা কথার কথা বললাম আর কি, এটা বললাম যে ধরো তুমি এরকম পাইছো, বেলোটা বসাই দিলে, কিছু একটা বসাই দিলে, বড় পাবা সেটা বুঝাইলাম আর কি, 2 সেকেন্ডের চেয়ে বেশি পাবা। এখানে 2 বসিয়ে এখানে হারানো সময়টা বসিয়ে করলে এটা পাবা। অনেক সময় আবার বিভিন্ন পরীক্ষাতে, ভর্তি পরীক্ষাতে দিনে হারানো সময় না বলে ঘন্টায়, 5 ঘন্টায়, 12 ঘন্টায় হারানো সময় বলে, তখন কি করবা? তখন স্যার 86400 আর বসবে না, তখন কি বসবে? ঘন্টায় হারাইলে 3600 বসাবা। সো তাহলে এটাকে তোমরা লিখতে পারো এভাবে, টি টি মাইনাস এন ইন্টু ক্যাপিটাল টি। তাহলে এখানে টি হচ্ছে কি? টি সময়ে n সেকেন্ড সময় হারায়।
টি সেকেন্ডে এন সেকেন্ড সময় হারাই। হ্যাঁ, টি সেকেন্ডে এন সেকেন্ড সময় হারাই। বুঝি নাই কোনটা? এটাই টি সেকেন্ডটাই। ধরো তোমাকে দিনে এই সূত্রটা ইউজ করতে পারবো তুমি হচ্ছে দিনে যদি 5 সেকেন্ড সময় হারাই, দিনে 10 সেকেন্ড সময় হারাই, এই কথাগুলো বললে। কিন্তু অনেক সময় প্রশ্নে দিনে 5 সেকেন্ড সময় হারাই এই কথা না বলে বলে ঘন্টায় 2 সেকেন্ড সময় হারাচ্ছে, ঘন্টায় 3 সেকেন্ড সময় হারাচ্ছে, অথবা 12 ঘন্টায় 3 সেকেন্ড সময় হারাচ্ছে। তখন তুমি এই টিটা কোথায় বসাবা? 12 ঘন্টা 1 ঘন্টা যেটা সেটা বসাই দিবা। তার জন্য লিখলাম টি সেকেন্ড সময়ে এন সেকেন্ড সময় হারাই। এমন কেসে আমরা এই সূত্রটা বসাবো। বুঝছো? আর লাভ করার ক্ষেত্রে জাস্ট প্লাস করে সূত্র লিখে ফেলো তোমরা। হ্যাঁ হ্যাঁ, 2 এর কম আসবে স্যার। দৈর্ঘ্য হ্রাস পেয়ে সময় লাভ করলে, দৈর্ঘ্য হ্রাস পেয়ে সময় লাভ করলে, দৈর্ঘ্য হ্রাস পেয়ে সময় লাভ করলে তখন আমরা স্যার এখানে এটা পাবো স্যার, এই যে প্লাস পেয়ে যাব, আর কিচ্ছু না। দৈর্ঘ্য হ্রাস পেয়ে এই জায়গায় বৃদ্ধির জায়গায় হয়ে যাবে স্যার হ্রাস, তখন এটা হচ্ছে লাভ করলে। হ্রাস করলে হ্যাঁ প্লাস, মানে দৈর্ঘ্য যদি কমে যায় সময় লাভ করে, তুমি দেখবে এটাই সময় হারাইছে না সময় লাভ করছে। সময় হারাইলে মাইনাস এন, সময় লাভ করলে প্লাস এন। বুঝতে পারছো সময়ের সাথে সম্পর্ক এটা? সময় হারাইলে মাইনাস এন, সময় লাভ করলে প্লাস এন বসাই দিবা, হয়ে যাবে। ঠিক আছে, স্মল টি যেখানে লিখে দিচ্ছি তো স্যার, টি সেকেন্ডে প্রথম ইয়ার জন্য লিখবা যে টি সেকেন্ডে এন সেকেন্ড সময় হারালে, বা টি সেকেন্ডে স্মল এন সমান স্মল টি সেকেন্ডে স্মল এন সমান সময় হারায়। অর্থাৎ 1 ঘন্টায় যদি 2 সেকেন্ড সময় হারায়, তার মানে আমরা কি লিখবো? 3600 লিখবো স্মল টি, 3600 সেকেন্ড, আর এন লিখবো হচ্ছে তোমার 2 সেকেন্ড। সেকেন্ড বুঝাচ্ছি, একক একক সেকেন্ড বুঝাচ্ছি। তোমরা বাংলা এককে লিখতে পারো টি সেকেন্ডে, টি সেকেন্ড সময়ে এন সেকেন্ড সময় হারালে। বুঝছো? তাহলে যেই সময়টা থেকে হারাই ফেলতেছি সেটাকে টি বসাবো, যতটুকু সময় হারাচ্ছি সেটাকে এন বসাবো, সবগুলাকে সেকেন্ডে বসাবো। এটা মনে রাখতে হবে, আর কিচ্ছু না। আর লাভ করার ক্ষেত্রে লাভ টি সেকেন্ড সময় এন সেকেন্ড সময় লাভ করলে। বুঝছো? হ্যাঁ, হারালে মাইনাস, আর লাভ করলে আমরা কি দিব? প্লাস দিব। দুটোটাই হচ্ছে তোমার হারালে মাইনাস, লাভ করলে প্লাস। সময় হারালে মাইনাস, লাভ করলে প্লাস, একেবারে আজীবনের জন্য মুখস্থ রাখবো অঙ্ক। ঠিক আছে? সো হারাইলে মাইনাস, লাভ করলে প্লাস। সময় হারালে মাইনাস, লাভ করলে প্লাস। সময় কখন হারায়? যখন ধীরে চলে। আর সময় কখন লাভ করে? যখন দ্রুত চলে। ধীরে চললে পর্যায়কাল বড়, দ্রুত চললে পর্যায়কাল ছোট। বুঝতে পারছো? উসাইন বোল্ট জোরে দৌড়াইতে পারে, আমি একটু ধীরে দৌড়াই, তো উসাইন বোল্টের 100 মিটার পার করার সময় বেশি হবে না আমারটা বেশি হবে? আমারটা বেশি হবে। তাহলে আমার পর্যায়কাল কি বেশি, উসাইন বোল্টটা কম। তাহলে উসাইন বোল্ট দ্রুত আর আমি ধীরে, রাইট? তো সে করবে, লাভ করবে, আর আমি হারাবো। কি লাভ করবে? সে মেডেল পাবে আর আমি পাবো না, আর কি। আচ্ছা আসো স্যার, তাহলে মোটামুটি শেষ আমার এখানকার থিওরিটিক্যাল জিনিসপাতি শেষ। কটা বাজে বলো তো টাইম একটু? 3:55। আচ্ছা চলো আমরা 2-1টা প্রবলেম দেখতে পারবো। আমরা গতদিন বেশ কিছু প্রবলেম এখান থেকে দেখছিলাম স্যার। কত পর্যন্ত দেখছি? 8 পর্যন্ত দেখছি নাকি? 8 পর্যন্ত দেখছি। ওকে, 9 থেকে দেখো, একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য 1 মিটার এবং বিস্তার দেওয়া আছে তোমার 6 সেন্টিমিটার। কার্যকর দৈর্ঘ্য মানে তোমরা জানো ক্যাপিটাল এল এর কথা বলতেছে।
বিস্তার দেওয়া আছে। দোলকটিকে প্রথমে পি স্থানে নিয়ে গেল, পি স্থানে নিয়ে গেলে দোলনকাল পাওয়া যায় 1.5 এবং কিউ স্থানে নিয়ে গেলে দোলনকাল পাওয়া যায় 2 সেকেন্ড। দোলকের সাম্যাবস্থানে বেগ নির্ণয় করো। দোলকের সাম্যাবস্থানে বেগ নির্ণয় করো। তাহলে বেগ যদি বের করতে হয় আমার কি কি জানা থাকা লাগে স্যার? সাম্যাবস্থানের বেগের জন্য সাম্যাবস্থানে বেগ কি হয়? সর্বোচ্চ হয় না স্যার? সাম্যাবস্থানের বেগের সূত্র কি ছিল? সর্বোচ্চ বেগের সূত্র কি ছিল? ওমেগা এ। সাম্যাবস্থায় বেগ মানে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগের সূত্র হচ্ছে ওমেগা এ। ওমেগা কই থেকে পাবো? পর্যায়কাল থেকে পাবো, ঠিক আছে, ইয়া থেকে পাবো। এরপরে আরেকটা জিনিস হচ্ছে তোমাদের কি দোলনকাল, তারপর এই বিস্তার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমার কাজটা হয়ে যাবে। এটা ছিল কুমিল্লা ময়মনসিংহ বোর্ড 23-এর গ নাম্বার প্রশ্নটা। ঘ নাম্বারে এই জিনিসগুলো লাগবে আর কি, ঠিক আছে স্যার? ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশন থাকতেই পারে, ওইটা আমরা না দেখে করে ফেলবো। 9 নাম্বারটা চলো করে ফেলেন স্যার, আসো কুইক 9 নম্বর প্রশ্ন আনসার করি। তাহলে আমাকে বিস্তার দেওয়া আছে এখানে, বিস্তার কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার 0.06, আর কার্যকর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 1 মিটার। ভেরি গুড। কার্যকর দৈর্ঘ্য ক্যাপিটাল এল ইকুয়াল টু 1 মিটার। তাহলে সুতরাং পর্যায়কাল কি পাবো? পর্যায়কাল ক্যাপিটাল টি ইকুয়াল টু পাবো টুয়াইস পাই √L/G। বসিয়ে দাও তো স্যার, টুয়াইস পাই √1/9.8 বসাও, কত আসে? 2.01 আসে মনে হয় নাকি? টু পাই ইন্টু √1/9.8। সবাই বের করবা, সবাই। 2.007, বাস 2.007। তাহলে এইটুকু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? ওমেগা বের করা। সুতরাং কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু আমাদের কি আসবে? টুয়াইস পাই বাই টি বসাই দাও, 2 পাই ডিভাইড বাই 2.007। ঠিক আছে, কিছু একটা আসবে আর কি স্যার। তারপর এটা আমরা বসিয়ে বেগ বের করে ফেলবো। সুতরাং সাম্য অবস্থায় বেগ এটা কত আসছে? 3.13। সাম্য অবস্থায় বেগ আমরা কত পাবো? তাহলে ভি ইকুয়াল ভি ম্যাক্স বলবো এটাকে, ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। ওমেগার মানে 3.13, এর মান হচ্ছে 0.06। গুণ করে ফেলো, 0.1878 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? নয় নম্বর হয়ে গেল, বুঝছো? একেবারে সহজ প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নের জন্য একেবারে সহজ প্রশ্ন আছে, শুধু তোমাকে এটা জানতে হবে। আমরা তোমাদেরকে শুরুতে বারবার বলছিলাম যে সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ বেগের সূত্রটা লিখতে হবে। কোন সূত্রে লিখতে হবে সেটা যদি তুমি জানো তাহলে বাকি সব তোমাকে দেওয়া আছে। ওমেগা বের করার জন্য তোমাকে টি লাগবে। টি হচ্ছে তোমার দোলকের পর্যায়কাল, চলে আসে কার্যকর দৈর্ঘ্য থেকে। এবার 10-এ আসো। একটি স্প্রিং এর এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকিয়ে ঝুলানো হলো। এর খোলা প্রান্তের সাথে 400 গ্রাম বরের একটি বস্তু ঝুলানোর ফলে এটি 12 সেন্টিমিটার প্রসারিত হয়।
কয় সেন্টিমিটার প্রসারিত হয়? 12 সেন্টিমিটার প্রসারিত হয়। তাহলে এটা ইলংগেশন ই দেওয়া আছে না? আমি বারবার বলতেছি কিন্তু স্যার কোথায় কি দেওয়া আছে, তোমরা যদি সেটা বের করতে না পারো তাহলে কিন্তু ঘটনা খারাপ হয়ে যাবে স্যার। 12 সেন্টিমিটার মানে ইলংগেশন দেওয়া আছে স্যার, ই, ইলংগেশন ই। তাহলে এটা এম দেওয়া আছে স্যার। আর কি বের করতে বলছে? একে সাম্যাবস্থা থেকে টেনে 8 সেন্টিমিটার প্রসারিত করে, তার মানে এটা প্রসারিত হওয়ার পরে আবার টান দিয়ে করছে, তাহলে এটা আমাকে কত দেওয়া আছে? এক্স দেওয়া আছে। ছেড়ে দেওয়া একটি সরল স্পন্দন গতিতে দুলতে থাকলো। বস্তুটির সর্বোচ্চ বেগ নির্ণয় করো। বস্তুটির সর্বোচ্চ বেগ নির্ণয় করো। তাহলে সর্বোচ্চ বেগের জন্য আমার কি কি লাগবে স্যার? আবার আগের মতো কথাবার্তা, আমার ওমেগা লাগবে, এ লাগবে। ওমেগা কই থেকে পাবো স্যার? টি থেকে পাবো। ওমেগা কোথা থেকে পাবো? টি থেকে পাবো। এই অঙ্কটা আমি করবো না, এই অঙ্কটা তোমরা করবা। ওমেগা পাবো টি থেকে। এখানে আমরা টি কোথা থেকে পাবো? টি এর জন্য আমার কি লাগে স্যার? ইলংগেশন দেওয়া আছে না? আর তো কিছু লাগবে না। তো আমরা কি লিখবো? টুয়াইস বাই √e/g। আর তোমরা যদি বুদ্ধিমান হয়ে থাকো স্যার, এই প্রত্যেকটা অঙ্কতে ওমেগার জন্য কিছু সূত্র আছে। ওমেগা সূত্রে কিন্তু √g/e, ঠিক আছে? ওমেগা ডিরেক্ট বের করতে পারবা যদি মুখস্থ থাকে। √g/e মনে রাখবা। টুয়াইস পাই এর পরে যেটা থাকে টি এ, ওটা উল্টে দিলে হয়ে যায়। টুয়াইস পাই √e/g ছিল না, এখানে √g/e হয়ে যাবে, শুধু টুয়াইস পাই থাকবে না। আর বিস্তার তোমাকে দেওয়া আছে, দেখো খেয়াল করে দেখো। সাম্যাবস্থা থেকে যেটা টেনে ছেড়ে দেওয়া হয় সেটাই হচ্ছে বিস্তার। সাম্যাবস্থা থেকে যতটুকু টেনে ছেড়ে দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের বিস্তার। এখানে বিস্তার কত? 0.08 করে ফেলবা, আনসার চলে আসবে। ওই সাম্যাবস্থা থেকে যতটুকু টেনে আমি ছেড়ে দিব এটাই হচ্ছে তোমার বিস্তার। ওই এক্সটাই হচ্ছে বিস্তার, বুঝতে পারছো? তুমি যত লম্বা টেনে ছেড়ে দিবা তত লম্বা বিস্তার হবে। কারণ কি? সর্বোচ্চ তুমি 8 সেন্টিমিটার পর্যন্ত এনে করছো। শক্তির সংরক্ষণশীলতা দিয়ে যদি করো তাহলে ওইটাই বিস্তার। বুঝছো আমার কথা নাকি বুঝো নাই? এই ধরনের প্রবলেমগুলো পারা যাবে? আমার কি করে দেওয়ার দরকার আছে এটা? তো বিস্তার তোমাকে দেওয়া আছে, ওমেগা তুমি বের করে ফেলতে পারো সূত্র থেকে। আর যদি এই সূত্র ডিরেক্ট মুখস্থ মনে না আসে তাহলে টুয়াইস পাই √e/g করে টি বের করবা, সেখান থেকে ওমেগা বের করবা। কিন্তু টি এর সূত্র যদি তোমার মুখস্থ থাকে ওমেগা এমনি মুখস্থ হয়ে যাবে। টি এর মধ্যে টুয়াইস পাই এর পরে যে অংশটা থাকে সেটাকে উল্টে দিলেই হচ্ছে আমাদের ওমেগা। বুঝছো স্যার? এবার 11 নম্বর প্রবলেমটা দেখো স্যার, এখানে একটা সেভ দিয়ে আসি। এবারে 11 নম্বর প্রবলেমটা দেখো। নাফিস পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে 550 গ্রাম ভরের একটি বস্তুকে একটি ঝুলন্ত সুতার এক প্রান্তে বেঁধে দুল দিয়ে দেখলো যে এটি 5 সেকেন্ডে 3 বার স্পন্দিত হয়। তাহলে 5 সেকেন্ডে 3 বার স্পন্দিত হয়, 1 সেকেন্ডে কয়বার স্পন্দিত হয় বের করলে ফ্রিকোয়েন্সি বের হয়ে যাবে না? 5 সেকেন্ডে 3 বার স্পন্দিত হয়। অথবা পর্যায়কাল বের করতে চাইলে 3 বারের জন্য লাগে 5 সেকেন্ড, একবারের জন্য লাগে কয় সেকেন্ড, সেটা বের হয়ে যাবে না? তো তুমি পর্যায়কাল অথবা ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক যে কোনো একটা বের করে ফেলতে পারবা। এখানে বলছে দুলনের কোনো এক সময় বস্তুটির সরণ 6 সেন্টিমিটার। তাহলে সরণ দেওয়া আছে 6 সেন্টিমিটার, কোনো এক সময় সরণ। দুলনের বিস্তার দেওয়া আছে 11 সেন্টিমিটার। বলছে উল্লেখিত সরণের জন্য বস্তুটির উপর ক্রিয়াশীল বল বস্তুর ওজন অপেক্ষা কম কিনা গাণিতিকভাবে যাচাই করো। ঠিক আছে? তাহলে আমাকে বলছে যে দুলনের কোন এক সময় সরণ এবং পর্যায় বিস্তার দেওয়া আছে, তারপর সরণের জন্য বস্তুটির উপর ক্রিয়াশীল বল বস্তুর ওজন অপেক্ষা কম কিনা। তাহলে সরণের জন্য যে দেওয়া আছে, বল দেওয়া আছে 6 সেন্টিমিটার সরণের জন্য বল বের করব। F = -kx, রাইট? সো মাইনাসটা আমরা ওমিট করে শুধু kx দিয়ে লিখি। ধরো k এর মানটা আমরা জানি, x এর মানটা তোমার কত হবে? 6 সেন্টিমিটার বসবে, ওটা করব। আর ওজন হচ্ছে তোমার mg দিয়ে করে ফেলবো। তখন দেখি স্যার আনসার কি আসে। kটা বের করাটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। k আমরা বের করে আনি কোথা থেকে বলতো স্যার? ভর দেওয়া আছে। ভর যদি দেওয়া থাকে k বের করার জন্য কি করতে হয়? m ওমেগা স্কয়ার করতে হয়, রাইট? কে বের করার জন্য m ওমেগা স্কয়ার করতে হয়। তো এইগুলোকে মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলাগুলো বারবার ঘুরে ঘুরে আসে, বারবার এই ফর্মুলাগুলোকে করতে হয় আমাদেরকে। 11 নম্বর প্রবলেম। আমাকে কে এর মান বের করতে হবে m ওমেগা স্কয়ার। আমাকে এখানে m কত দেওয়া আছে? কি দেওয়া আছে? 550 গ্রাম না স্যার? 550 গ্রাম। এই যে 550 গ্রাম দেওয়া ছিল, ঠিক আছে স্যার? তারপরে ওমেগা জন্য আমাদের কি লাগবে?
আমার এটা বের করতে হবে 5 সেকেন্ডে 3 বার দে। 5 সেকেন্ডে যদি স্যার 3 বার হয়, 5 সেকেন্ডে যদি 3 বার হয় তাহলে একবারের জন্য কত হবে স্যার? পর্যায়কাল আমরা এখানে করে ফেলি স্যার। একবারের জন্য কত কত হবে স্যার? 5/3 সেকেন্ড। কত আসছে স্যার? 0.6 সেকেন্ড। পর্যায়কাল পেয়ে গেছি। এখান থেকে ওমেগা যদি লিখি, এটা 1.6। ওকে, তাই তো 1.6 আসবে, 1.66 আসবে নাকি স্যার? ওকে, ভেরি গুড। ভয় লাগাই দিচ্ছে আমারে, এত জোরে বলছে 1.6 স্যার। তোমরা নিজেরাই বলতেছো, আমি লিখতেছি শুধু। টোয়াইস বাই ডিভাইডেড বাই 1.667 বসাই দাও তো স্যার, কি আসে? 3. হ্যাঁ না, ভুল হচ্ছে। টোয়াইস বাই ডিভাইডেড বাই কত? 1.667, 3.76। দেখছো এবারে? এবারে এই জন্য আমি কি করছি, একটু দেখছি তোমরা কি করতেছো। 3.76, তাহলে এখানে বসিয়ে দাও তো স্যার। এম এর মান বসাই দাও, কে এর মান বসাই দাও, ওমেগার মান বসাই দাও, ইন্টু 3.76 হোল স্কোয়ার। কত আসে বলো? 7.8167। 67 এর পর কি আছে? তাহলে 68 লিখো। 68 লিখলাম আমরা স্যার। তাহলে এবার আমাদের আসবে কি, এটা হচ্ছে নিউটন পার মিটার। এই দেখো, তাহলে x ইকুয়াল টু 6 সেন্টিমিটার দিছিল না স্যার? x ইকুয়াল টু 6 সেন্টিমিটারের জন্য, x ইকুয়াল টু 6 সেন্টিমিটারের জন্য বল F ইকুয়াল টু kx। k এর মান 7.8168 ইন্টু 0.06 বসিয়ে দাও, বল পেয়ে যাবা। এরপরে ওজন লিখে ফেলো স্যার। ওজন W ইকুয়াল টু mg। m হচ্ছে 0.55 ইন্টু 9.8। কত, কোনটাতে কত আসে বলো স্যার? 0.469, 0.47ই বসিয়ে দাও স্যার একসাথে। 47 নিউটন। এখানে কত আসে? 5.39। আমার এখানে চাইছে কি? এখানে চাইছে হচ্ছে তোমার ওজন অপেক্ষা কম কি না। হ্যাঁ, কম। তো তুলনা করে দেখো স্যার, ওজন অপেক্ষা, তুলনা কার সাথে করছে? ওজনের সাথে করছে। তাহলে ভাগ করবো কাকে দিয়ে? ওজনকে দিয়ে। তোমরা তাহলে দিন শেষে এটা বের করো স্যার। এই যে F ডিভাইডেড বাই W করো, W করে রেশিও করে দেখো ওজন কম কিনা। গ্রেটার দেন লেস দেন দিয়ে বুঝে দিতে পারো, ঠিক আছে? অথবা ভগ্নাংশ করে করতে পারো যে একটা এত অংশ অর্থাৎ কম। বুঝতে পারছো নাকি বুঝো নাই? একেবারে সহজ না স্যার অঙ্কগুলা? বুঝে করতে পারলে একেবারে সহজ। ঠিক আছে স্যার, তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সূত্রগুলো দেখে আসবে সবাই, ঠিক আছে? নেক্সট দিন অঙ্ক করবো।